ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমাদের সঙ্গে আজকে আছেন রাজনৈতিক বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদা, ক্যাম্পেইন কলিংয়ে স্বাগত। আমিও ক্যাম্পেইন কলিং মিডিয়ার সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা, দর্শক বৃন্দকেও নববর্ষের শুভেচ্ছা। রন্তিদা, একদম অনুষ্ঠান শুরু করছি। স্বস্তিকার একটি প্রতিবেদনে লেখা হয়েছে যে মমতা এবং মোদির উভয়েরই লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত, এবং শুধু তাই নয়, এই কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়েই মোদিজি মমতাকে মানে কংগ্রেসকে বধ করার জন্য ব্যবহার করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, স্বস্তিকা কি লিখেছে আমি পড়িনি, লেখাটা পড়িনি। আমি ঠিক এরকম একটা লেখা লিখেছিলাম অন্য একটি কাগজে। আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক যেসব কাজগুলো করছেন, যেমন ধরুন গোয়ায় চলে গেলেন, গিয়ে উনি কংগ্রেস ভাঙালেন, কেমন এরকম বিভিন্ন জায়গায় উনি দেখা যাচ্ছে যে উনি বিগত 2-3 মাস ধরেই বিজেপির বদলে উনি যেন কংগ্রেসকে টার্গেট করেছেন এবং কংগ্রেসকে ভাঙানোর একটা চেষ্টা উনি করে যাচ্ছেন। এখন এই যে কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, এতে কে লাভ হবে, কে লাভবান হবে? উনি কতগুলো ছোট ছোট রাজ্যকে কিন্তু বেঁচেছেন, যেমন উনি ত্রিপুরাকে বাঁচলেন, গোয়াকে বাঁচলেন। এইসব ছোট রাজ্যে যেটা হয় যে ছোট রাজ্যে মানে সামান্য ভোটের ব্যবধানে তো এদিক ওদিক হয়ে যায়। যেমন ত্রিপুরায় যদি আপনি ধরেন, ত্রিপুরায় যেভাবে উনি গিয়ে ভোটটা ভাগাভাগি করে দিলেন, বিজেপি বিরোধী ভোটটাকে, তাতে কিন্তু বিজেপির সুবিধা হলো। ওই ভোটটা যদি ভাগাভাগি না হতো, যদি ত্রিপুরার পুরো নির্বাচনের ফলাফল দেখেন, তাহলে কিন্তু বিজেপি অসুবিধায় পড়ে যেত এবং সিপিআইএমের ফল অনেক ভালো হতো। কিন্তু এই যে উনি একটা কংগ্রেসকে ভাঙার ফলে কী হবে, যে ভোট ভাগাভাগি হবে, বিরোধী জোটে একটা অনিশ্চয়তা দেখা দেবে। এতে লাভ কার হচ্ছে? নরেন্দ্র মোদী ওকে সাহায্য করছেন কি করছেন না, অন্তরালে কি রাজনীতি রয়েছে সে তো বোঝা যাবে না এখন, কিন্তু এতে লাভ হচ্ছে তো বিজেপির। এতে তো বিজেপি বিরোধী জোটের কোনো লাভ হচ্ছে না, বিজেপির লাভ হচ্ছে। এবং দেখবেন বিরোধী জোটের যে বিজেপি বিরোধী জোটের অনেক নেতাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটাকে সমর্থন করছে না। এনসিপি করেনি, আপ করেনি, অনেকেই করছে না। তারা সকলেই বুঝতে পারছেন এই রাজনীতিটা, মমতার রাজনীতিটার বিজেপির সুবিধা করছে। এখন কংগ্রেস মুক্ত ভারত এইটা যদি সত্যি মানে করার চেষ্টা করেন, দেখুন জাতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস দুটো প্রধান শক্তি। এখন একটা শক্তিকে যদি দেশ থেকে মুছে ফেলার চেষ্টা হয়, তার মানে রাজনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। ফলে কংগ্রেস মুক্ত ভারত বা বিজেপি মুক্ত ভারত কোনোটাই কাম্য নয়। রাজনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেলে কি হয়? একটা ডিক্টেটরশিপ মাথাচাড়া দিয়ে ওঠে, বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এটা তো গণতন্ত্রের পক্ষে ভালো নয়। ফলে এটা আমাদের মনে রাখতে হবে যে কংগ্রেস মুক্ত ভারতটা কখনো সুস্থ ভারত হতে পারে না। কংগ্রেসেও কিন্তু এখনো গোটা ভারতবর্ষে প্রায় 20% কাছে কিন্তু তার ভোটার বা তার সাপোর্টার বা গ্রহণযোগ্যতা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে সেটা কি সত্যি সম্ভব? সম্ভব নয়। যেটা কংগ্রেসের, এখন দেখুন কংগ্রেসের একটা তো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে এবং কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার উপস্থিতি কম হোক বেশি হোক আপনি টের পাবেন। সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টিরও নেই। দক্ষিণ ভারতে ভারতীয় জনতা পার্টির উপস্থিতি আপনি ফিল করবেন না, কিন্তু কংগ্রেসের সেটা ফিল করা যায়। এবং কংগ্রেসকে এত সহজে চেষ্টা হয়তো করতে পারেন, অনেকে বলতে পারেন যে কংগ্রেস মুক্ত ভারত আমরা গঠন করব। ভারতীয় জনতা পার্টি বলুন, তাদের একটা ঘোষিত মানে স্লোগানই ছিল কংগ্রেস মুক্ত ভারত। এখন এটা সম্ভব আমার মনে হয় না এটা সম্ভব হবে, কারণ কংগ্রেসের শিকড়টা তো গভীরের প্রথিত। এটা অত চট করে নষ্ট করে দেওয়া সম্ভব নয়। যেটা কংগ্রেসের অসুবিধা একটা জায়গায়, যে কংগ্রেসের লিডারশিপটা একটা বড় ক্রাইসিস হয়ে গেছে জাতীয় স্তরে। এটা ঠিকই যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হতে পারছে না, এবং যদি খুব নিউট্রালি বিচার করা যায় যে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী দুজনকে যদি পাশাপাশি রাখা যায় প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে, সেক্ষেত্রে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে ম্যাচ করেন না। এখন মমতা যে কথাটা বলছে যে কংগ্রেসের নেতৃত্বের ওপর তার ভরসা নেই, সে কথাটা কিন্তু ঠিক, সেটাই আমি বিরোধিতা করছি না। কিন্তু তার মানে কংগ্রেসকে ভাঙিয়ে নেবেন, এটাকে মেনে না, সমর্থন করা যাচ্ছে না। উনি যদি বলতেন যে না, কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তনটা দরকার, সেটাকে সমর্থনযোগ্য। তার মানে কংগ্রেসকে উনি ভেঙে দুর্বল করে দেবেন, এইটা সমর্থনযোগ্য নয়।
রঞ্জিতা, স্বস্তিকার মতন একটি পত্রিকাতে যদি এই ধরনের প্রতিবেদন বেরোয়, যেখানে স্বস্তিকা বলাই হয় আরএসএস এর একটি পত্রিকা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাংলার রাজনীতিতে কি প্রভাব পড়বে? তাহলে কি কোথাও এই যে রাজনীতি মহলে এই যে ভোটের পর, বিধানসভা ভোটের পর আমরা দেখেছি যে কি পরিবর্তন হয়েছে, কি অবস্থা হয়েছে, প্রথমে তৃণমূল থেকে বিজেপি, তারপরে বিজেপি থেকে তৃণমূল, এই যে এমনি সেটাকে অনেকেই ভালোভাবে নেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম স্বস্তিকার মতন পত্রিকায় লেখা, এই ধরনের লেখা বেরোলে রাজনীতিতে কি প্রভাব পড়বে? না, যেটা হচ্ছে স্বস্তিকা ওভাবে সংঘের তো মুখপত্র নয়। আমি যদিও স্বস্তিকার সঙ্গে এখন জড়িত নেই, কিন্তু স্বস্তিকার সঙ্গে একটা বিষয় যে স্বস্তিকার সম্পাদক পদ থেকেও আপনি ইস্তফা দিয়েছেন, কেন, মানে কারণ কি? না, আমি পুরোপুরিভাবে আমার যে ছেড়ে আসা জগৎটা, সাংবাদিকতার জগৎটা আমি প্রবেশ করতে চাইছিলাম, যে কারণে আমি এই সব কিছু থেকে বেরিয়ে আসতে চাইছি। কারণ এইসবের ভেতর থাকলে একটা বাধ্যবাধকতা থাকে, রাজনীতির ভেতর থাকলে বা স্বস্তিকার সম্পাদক পদে থাকলেও কিছু বাধ্যবাধকতা থাকে। আমি তার থেকে মুক্ত হয়ে এসে আমি আমার মতো করে কথাবার্তা বলতে বা লেখালেখি করতে চাইছিলাম। যেটা আমি বলছিলাম যে স্বস্তিকা কিন্তু সংঘের মুখপত্র নয়। সংঘের সঙ্গে হয়তো তার চিন্তা ভাবনা, তার ঘরানায় মিল আছে, সংঘের লোকজন তার সঙ্গে জড়িত আছেন। এখন লোকের একটা ধারণা যে স্বস্তিকায় বেরোনো মানে বোধ হয় সেটা সংঘের কথা, সংঘেরই বক্তব্য। এখন স্বস্তিকা অনেক সময় এমন অনেক লেখাও বেরিয়েছে আমি যখন ছিলাম, যার সঙ্গে হয়তো বিজেপির সেখানে সমালোচনাও করা হয়েছে। কিন্তু এই লেখাটা আমি লেখাটা পড়িনি, ফলে আমি লেখাটা নিয়ে বলতে পারছি না, কী লেখা হয়েছে তাও আমি জানি না। অনেক সময় বলেছেন কিন্তু আমি জানি না, লেখাটা দেখিনি। কিন্তু এটা যখন যিনি লিখে থাকুন না কেন, উনি একটা দিকের প্রতি নির্দেশ করেছেন, যে এইরকম একটা কিছু ইঙ্গিত দিয়েছেন। এইটা কিন্তু শুধু স্বস্তিকায় বেরিয়েছে না, এটা কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে, প্রত্যেকের মনে এরকম একটা সন্দেহ কিন্তু এখন দেখা দিচ্ছে যে কোথাও বোধহয় ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের, মানে আরও পরিষ্কার করে বলে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বোধহয় একটা সমঝোতা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনটাকে সামনে রেখে। আমি জানি না কি হয়েছে না হয়েছে, কিন্তু এই সন্দেহটা মানুষের মনে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কার্যকলাপগুলো দেখার পর, যে এই ঘটনাগুলো দানা বাঁধতে শুরু করেছে মানুষের মনে। এখন সেটা দূর করার দায় নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের। রঞ্জিতা, আপনি বললেন যে সম্পাদক পদ থেকে ছাড়ার আর কোনো কারণ নেই, আমি আবার সাংবাদিকতায় ফিরে যেতে চাই বা একটু রাজনীতি থেকে সরে থাকতে চাই। এই রাজনীতি থেকে সরে যেতে চাইছেন কেন? মানে কারণ আপনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন, বিজেপির হয়েই দাঁড়িয়েছিলেন, সেখানে সক্রিয় রাজনীতি করেছেন, হঠাৎ কেন এই অবসর? কারণেই যে এই রাজ্যের রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে এই রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত রাখাটা, মানে আমি মনে করছি নিজেকে আমি জড়িত রাখতে আমার ভালো লাগছে না। কারণ এই রাজনীতির ভেতরে আদর্শের বদলে অর্থ, পদের মোহ, ক্ষমতা, নানা রকম দুর্নীতি, এগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। এর সঙ্গে তো কোনো আদর্শের সংস্পর্শ নেই। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ, ভারতীয় জনতা পার্টির যে ধরনের রাজনৈতিক স্ট্যান্ড তারা নিচ্ছে এখন, যে পথে চলছে, আমার মনে হয় পথটা ঠিক নয়। এই পথটা ঠিক নয়। এই পথে ভারতীয় জনতা পার্টি খুব লাভবান হবে বলে আমার মনে হচ্ছে, বা এই পথটা ঠিকও নয়, এই পথটা দেশের পক্ষেও খারাপ, ফলে তার থেকে নিজেকে মুক্ত করে আনাই ভালো। আর তৃতীয় যে কারণে আমি আমার কথাগুলো বলতে চাইছি, যে যা ঠিক নয় সেটা যেই অন্যায় করুক তার বিরুদ্ধে আমি বলতে চাইছি। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের থেকে বা রাজনৈতিক দলের ছত্রছায়া যে সংগঠনগুলো আছে তার ভিতর থেকে সেটা করা যায় না। বলার কিছু বাধ্যবাধকতা আছে, করা উচিতও নয়, যতক্ষণ আমি সেখানে যেটা করা উচিত নয়। তো সেই জন্য ওই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আমি আমার মতো স্বাধীনভাবে বক্তব্য রাখা, লেখালেখি করা, তার জন্য বাড়ি সরে আসা। রঞ্জিতা, আপনি বলেন বাংলার যা রাজনীতি এসে দাঁড়িয়েছে, তাহলে কোথাও কি আপনারও মনে হয়, কারণ আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত, মনে হয় যে বাংলার রাজনীতিতে কোথাও নীতি, আদর্শ এবং ক্ষমতা, এর মধ্যে ক্ষমতাই এগিয়ে যাচ্ছে? অবশ্যই নীতি আদর্শের কোনো তো, আমি অন্তত নীতি আদর্শের কোনো, মানে আমি ধরুন, আমি একটি রাজনৈতিক পরিবারে আমার জন্ম, আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি, যখন বড় হয়েছি পেশাদারি সাংবাদিকতার সঙ্গে জড়িত, তখন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ করেছি। তখনও দেখেছি একটা আদর্শ নিয়ে মানুষ রাজনীতিটা করতে আসতো, এবং তখনকার রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের কিন্তু একটা উচ্চ ধারণা ছিল। কংগ্রেস বলুন, বামপন্থী বলুন, জনসংঘ বলুন, প্রত্যেকটা উচ্চ ধারণা ছিল। আমিও দেখেছি কী ধরনের সব রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের আদর্শের জন্য তারা সব ত্যাগ করেছেন।
এখনকার রাজনীতিতে কি দেখবেন, সকালবেলা এক দলে আছে, দুপুরবেলা এক দলের হয়ে ভোটে জিতলো, রাত্রিবেলা আরেক দলে। এর ভেতর আদর্শটা কোথায়? আদর্শ নেই তো। আমি ক্ষমতার জন্য কেউ 1 বছর আগে 67% ভোটে জিতলেন, সেখানে 40% মুসলমান ভোট পেলেন। আজকে তিনি এসে বলছেন মুসলমানরা সব ভারত বিরোধী। মানে এই ধরনের, এর মধ্যে কোনো আদর্শ নেই। আমি আমার সুবিধা মতো, আমার যেটা বললে রাজনৈতিক লাভ হবে, আমি যেটা বললে ক্ষমতা দখল করতে হবে, আমি সেটাই করব। এর মধ্যে আদর্শটা কোথায়? আদর্শ নেই তো। এবং যথেচ্ছ দুর্নীতি, সেটা শাসক দলে যেমন আছে, প্রধান বিরোধী দলেও আছে। এটা বলতে আমার দ্বিধা নেই, শাসক দলেও আছে, প্রধান বিরোধী দলেও আছে। এর ভেতর কোনো রাজনীতি নেই। রবীন্দ্রনাথের যে আপনি যদি পড়েন 4 অধ্যায় উপন্যাসে, সেখানে অতীন যে প্রধান চরিত্র, অতীন সে বলছে যে এদের দিয়ে, এদের এই যে মানে রাজনৈতিক নেতাদের সম্পর্কে বলছে, সেটা স্বাধীনতার আগের সেই সময়কার পরিপ্রেক্ষিতে লেখা। তো বলছে এদের কাছ থেকে বড় কিছু আশা করা সম্ভব নয়, এরা দেশ এবং দশের মঙ্গল করতে পারবে না। সে কবে 4 অধ্যায় লেখা রবীন্দ্রনাথের। ঠিক তার থেকে কিন্তু কিছু পরিবর্তন হলো না, বরং আরও যেন অবস্থাটা যেন ক্রমশ এখানকার রাজনৈতিক মানে সর্বস্তরেই তো বাংলার মানটা অবক্ষয় হচ্ছে। আপনি সাহিত্যে বলুন, শিল্পে বলুন, সর্বস্তরেই। রাজনীতিও সেই অবক্ষয়ের সব থেকে বড় শিকার হয়েছে, রাজনীতি। ফলে এই রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত রাখা মানে নিজেকে ছোট মনে হয় আর কি, তার থেকে বেরিয়ে আসা ভালো, সেটাই আমার মনে হয়েছে। রঞ্জিতা, ব্যাংক ফেল করলে, না দিতে পারলে আমানতকারীদের 5 লক্ষ টাকা করে দেবে সরকার, এর বিরুদ্ধে আপনি সবর হয়েছিলেন, কি বলবেন? প্রথমত হচ্ছে, দেখুন, অনেকে বলেন যে কেন বেসরকারি ব্যাংকে টাকা রাখবে। বেসরকারি ব্যাংকে কজন মানুষ টাকা রাখে ভারতবর্ষের? প্রথমত গ্রামাঞ্চলে, যে বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষ, সাধারণ ছোটোখাটো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা, এরা কিন্তু ভরসা করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষেবা হয়তো অনেক সময় খারাপ, কর্মীদের ব্যবহার খারাপ, সবাই মেনে নিচ্ছে, কিন্তু এর ওপরেই ভরসা করে। গ্রাম অঞ্চলে গেলে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাই পাবেন, সেখানে মানুষ তাদের সঞ্চয়টুকু রাখে, এবং সেই সঞ্চয়টুকু কেউ হয়তো সারা জীবনে 20 লাখ টাকা জমালো, কেউ 25 লাখ টাকা জমালো, কেউ 30 লাখ টাকা জমালো, এরকমই তো টাকা জমায়। এবং তার উপর তার ছেলের শিক্ষা, মেয়ের বিয়ে, এরা কেউ একটা ছোট্ট বাড়ি করবে, এসব নির্ভর করে। এবং ধরুন সেই ব্যাংকগুলো বেসরকারিকরণ করে দেওয়া হলো, সরকারের কোনো দায় নেই। সে বেসরকারি ব্যাংক একদিন রাতারাতি লালবাতি জ্বালিয়ে দিল, তখন ওই লোকগুলো তারা তো রাস্তায় বসবে। আমি যার 25 লাখ টাকা ছিল, তার চপটা চলে গেল, আমি তাকে বললি 5 লাখ টাকা নিয়ে এবার তুই সন্তুষ্ট থাকো, এটা তো কোনো মানবিক কথা হলো না। মানুষকে আমি একবার বিপদে, এই ব্যাংক বেসরকারি ব্যাংকের যে লালবাতি জ্বালার ফলে কত মানুষের সর্বনাশ হয়ে গেছিল, তার অতীত তো আছে আমাদের। সেই জন্যই তো 1969 সালে ইন্দিরা গান্ধী ব্যাংক রাষ্ট্রীয়করণ করেছিলেন, সাধারণ মানুষকে, গরিব মধ্যবিত্ত মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি আবার সেই দিকে ফিরিয়ে আনছি, আর প্রধানমন্ত্রী বলছেন যে তাদের 5 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে। এর ভেতরে একটা কোথাও আশঙ্কার ব্যাপার আছে না, যে হঠাৎ কেন এই কথা বলছেন প্রধানমন্ত্রী? তার মানে কিছুগুলো বেসরকারিকরণ করে দেবেন, একটা ব্যাংকে করুন, দুটো, যে কটাই করুন, কেন বেসরকারিকরণ করবেন তাদের? মানুষের সঞ্চয়ের টাকা নিয়ে তো সরকার ছেলেখেলা করতে পারে না। মানুষের ভবিষ্যৎ নিয়ে সরকারের, একটা কল্যাণকর রাষ্ট্রে সরকারকে মানুষের জন্য ভাবতে হবে, সবসময় বড়লোক ব্যবসায়ীদের স্বার্থ ভাবলে চলবে না। আমি সেখানে এরকম বলবো, কারণ এটার বিরুদ্ধে তো আমার মনে হয় সবারই সরব হওয়া উচিত। এর কোনো মানে পার্টি বেছে সরব হবো, পার্টি বেছে নীরব থাকবো, এটা না, সবারই সরব হওয়া উচিত। প্রত্যেকের বাড়িতেই তো এরকম আছে ব্যাপার, ব্যাংকে টাকা জমানোর ব্যাপার আছে, সরব হওয়া উচিত। রঞ্জিতা, একটু রাজনীতি প্রসঙ্গে ঢুকবো। এই যে পুরো ভোট গেল এবং আরও 4টে পুর নিগমে ভোট ঘোষণা করা হয়েছে, বিধাননগরেও ভোট হবে, শিলিগুড়ি, আসানসোল, এরকম 4টে পুর নিগমে হবে। হাওড়া নিয়ে জটিলতা, আদালতে উঠেছে, সে শুনানি কবে হবে সেসব মানে কোর্টের হাতে। এই বিষয়ে যাব, এই যে 4টে পুর নিগমে ভোট, কি বলবেন? এইরকম একটা পরিস্থিতিতে ভোট, এবং পুরো ভোটে আমরা দেখলাম কলকাতা পুরসভা ভোটে কি ফলাফল হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? প্রথমে আমি কিছুদিন আগে একটা লেখায় লিখেছি একটা পোর্টালে,
আমার যেটা এখন মনে হচ্ছে যে এখন যে সমস্যা, এখন যে পরিস্থিতি, যে কোভিড আবার নতুন করে ছড়িয়ে পড়ছে, এখন গত বিধানসভা নির্বাচনের পর ওই রকমভাবে জনসমাগম, ওই রকমভাবে মিছিল মিটিংয়ের পর আমরা দেখেছিলাম কিভাবে কোভিডের দ্বিতীয় যে ঢেউটায় কীরকম মৃত্যু মিছিল আমরা দেখেছিলাম। এটার থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় যে এবারে যে জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে পরপর দুটো দফায় পুরসভাগুলোর ভোট আছে, কতগুলো পুরসভার, আমার মনে হয় যে এই পুরসভার ভোটগুলো আপাতত মাস তিনেকের জন্য স্থগিত করা ভালো সরকারকে। সেটা যদি সরকার বিবেচনা করেন ভালো হয়, কারণ মানুষের জীবনের থেকে তো রাজনীতি বড় হতে পারে না। আর এই এমনিতেই পুরসভাগুলো ভোট 2 বছর পিছিয়ে ছিল, কোথাও 3 বছর, কোথাও 1 বছর পিছিয়ে ছিল, তার 3 মাস পিছলে ক্ষতি কী? কিন্তু এটা অবিলম্বে পিছানোর দরকার এই কারণেই, কারণ আবার যদি ওই দ্বিতীয় ঢেউয়ের মতো আবার যদি একটা কোনোরই তো বাড়ছে এখন করোনা সংক্রমণ, ফলে আবার যদি ওটা মারাত্মক জায়গায় পৌঁছয় তার দায় কে নেবে? আমাদের দেশের যেটা মুশকিল যে আমাদের সে কোনো রাজনৈতিক দল, সে বললেন জনস্বাস্থ্য এবং পরিবেশ, এই দুটো বিষয়ের ওপর গুরুত্ব দেয় না, কখনোই দেয় না। সেটা আপনি সরকার বলুন, বিরোধী বলুন, দেখবেন এদের রাজনৈতিক কর্মসূচিতে বলুন, এদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলুন, কোথাও পরিবেশ বা জনস্বাস্থ্য নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বলা নেই। এই মাঝে মাঝে একটু রাস্তায় নেমে সব ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে ছবি দেখিয়ে উঠে বাড়ি চলে যায়। কিন্তু বিদেশে যদি আপনি দেখেন, বিদেশে উন্নত দেশগুলোতে ওখানকার পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু জনস্বাস্থ্য আর পরিবেশের উপর খুব গুরুত্ব দেয়। ফলে এটা কিন্তু তাদের ভাবতে হবে যে করোনার এই পরিস্থিতিতে আমরা ইলেকশনটা করাটা কতটা সমীচীন হবে, এটা কিন্তু ভাবা আমার মনে হয় খুব জরুরি এখন। এবং এই দাবিটা সাধারণ মানুষের থেকে ওঠাও দরকার যে আপাতত স্থগিত ভোট। রঞ্জিতা, রাজ্য ইলেকশন কমিশনের অনেকেই গেছে এই পুরভোটের পরে, এবং যে পুরভোটে যেভাবে দুষ্কৃতিমূলক কাণ্ড ঘটেছে আমরা দেখেছি, ছবি এসছে, বিরোধীরা অভিযোগ করছে বারবার বিভিন্ন জায়গায় এজেন্ট পর্যন্ত বসাতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য ইলেকশন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? রাজ্য ইলেকশন কমিশনের ব্যবস্থাপনা খুবই খারাপ। প্রথমত রাজ্য ইলেকশন কমিশন এর আগেও দেখেছি আমরা, বামফ্রন্ট সরকারের সময়, এখনও কোনো পরিবর্তন হয়নি, এরা সরকারের হয়ে কাজ করে। এবং এই যে হলো কলকাতা পুরসভার যে নির্বাচন, এটা খুব ফ্রি ফেয়ার ইলেকশন হলো না, মানে অধিকাংশ ক্ষেত্রেই একটু গাজোয়ারি, ফলস ভোট দেওয়া এগুলো ঘটেছে, কিছু কিছু সন্ত্রাসের ঘটনাও ঘটেছে। তো এতে কী হয়েছে? প্রথমত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ এখন বিরোধী দল, যে প্রধান বিরোধী দল, তারা কার্যত সাইনবোর্ডে পরিণত হতে বসেছে, আর কোনো বিরোধীই নেই। এমনিতেই 144টা ওয়ার্ডের ভেতর 130টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমনিই জিতত। ফলে এইটা করে তার কলঙ্কের টিকা তো কপালে লাগানোর কোনো দরকার ছিল, এগুলো হচ্ছে বোকামি। এই বোকামিটা কেন করতে গেলেন সেটা তারাই জানেন। দ্বিতীয়ত হচ্ছে যে এতে কী হলো, এতে তো বিজেপি হারলো, সিপিএম হারলো, কংগ্রেস হারলো, তো তার থেকেও বড় কথা যে গণতন্ত্রটা হেরে গেল, রাজ্যে গণতন্ত্রটা পরাজিত হলো। তো এই গণতন্ত্রকে পরাজিত করে কার কী লাভ? কারণ রাজনীতিটা এমন একটা চক্রাকারে ঘোরে, তো চক্রাকারে ঘুরতে থাকে। এই যে গণতন্ত্রটাকে উনি লাঞ্ছিত করলেন, পরে আবার কেউ ক্ষমতায় এসে তিনিও হবে লাঞ্ছিত করবেন, কারণ তাহলে লাভ হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এইগুলো করার এখন কোনো দরকার নেই। এই যে আবার যে ইলেকশনগুলো আসছে, সেখানে যদি উনি একই কাজ করেন তাতে ওর কোনো লাভ হবে না। উনি হয়তো দেখাবেন যে বিরোধী শূন্য আমি করে দিলাম, কিন্তু উনি এমনিই জিতবেন। একটা বিষয়, এই যে রাজনীতিতে বিরোধী শূন্যটাও কি নয় তো, একদম ঠিক নয়, একদম ঠিক নয়। গণতন্ত্রের মূল কথা তো বিরোধী স্বর, যে আমার মানে ভিন্ন মত প্রকাশ করার অধিকারটাই গণতন্ত্র। সেটি যদি না থাকে গণতন্ত্র কি? হ্যাঁ, নেহেরু বারবার বলতেন যে আমি বিরোধীদের ওপর আমি, মানে বিরোধীরা যাতে থাকে সেটা আমি প্রতিষ্ঠা করতে চাই। তো জ্যোতিবাবুও কিন্তু তার একই মত ছিল। এরা কিন্তু কেউ বিরোধী শূন্য করতে চাননি। এই বিরোধী শূন্য করতে চাওয়াটা তো এই যে বিজেপি বলছে কংগ্রেস মুক্ত ভারত, এ তো একই মানসিকতা, সেই বিরোধী শূন্যই। এখানে মমতা যে মানসিকতা দেখাচ্ছেন, দিল্লিতে বিজেপি নেতারা সেই মানসিকতা দেখাচ্ছেন, মুদ্রার এপিঠ ওপিঠ। আর যেটা বলবো বিজেপি সম্পর্কে, যে সন্ত্রাস হয়েছে ঠিক আছে, সন্ত্রাসের মোকাবিলা করার মতো সাংগঠনিক শক্তিও তো বিজেপির নেই। বিজেপির তো ধরুন আপনি লোকসভা নির্বাচন বলুন, কখনোই আমি নিজে দেখেছি 30% বেশি বুথে বিজেপি তার এজেন্ট দিতে পারে না। কলকাতায় যে হলো পুরো নির্বাচন ঠিকই, কিন্তু যদি কোনো সন্ত্রাসও না হতো তাহলেও বিজেপি পরাজিত হতো, কারণ কলকাতায় বিজেপির কোনো সংগঠনই নেই।
না, এই আমি- বিষয়টা কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু স্বীকার করেছে। তারা, সুকান্ত মজুমদারও বলেছেন যে কলকাতায় ওরা সাংগঠনিকভাবে দুর্বল, কিন্তু জেলাতে এই যে 4টে জায়গায় যে ভোট হবে, জেলাতে কিন্তু ওরা যথেষ্ট তাদের সাংগঠনিক আমার খুব শক্তি সন্দেহ আছে আসানসোলটা ওরা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে হয়তো জিতে যাবেন। বাকি জেলাগুলোতে সাংগঠনিকভাবে মোটেই কোনো শক্তি ওদের নেই, সাংগঠনিকভাবে ওরা কিছু করতে পারবেন না। শুধু আমি আদালতে দৌড়বো, ইলেকশন কমিশনের কাছে দৌড়বো, রাজ্যপালের কাছে দৌড়বো, ওই দিয়ে ভোট হয় না। ভোট করতে হয় নিজের সংগঠন তৈরি করে। সংগঠনটাই তো এরা এত বছর হয়ে গেল সংগঠনটাই তো করেনি এরা। সংগঠন শক্তিশালী না হলে ভোটে জেতা মানে রিগিং না হলেও ভোটে জিততে পারবেন না ওরা। দেখুন সিপিএমকে অনেক, সিপিএমের 34 বছরে আমরা সিপিএমের অনেক দোষ দেখেছি, ত্রুটি দেখেছি, কিন্তু সিপিএম প্রায় লোকসভা নির্বাচনের পরে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এটাও দেখেছি। কিন্তু এটাও ঠিক, এই কলকাতা পুরসভার সময় ইলেকশনের দিন, এই যে 19শে মে ইলেকশন হলো, ওই দিন রাস্তায় থেকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করেছে, মানে তৃণমূলের গণ্ডগোলের বিরুদ্ধে লড়াইটা করেছে সিপিএম এবং কংগ্রেস। বিজেপি কোথাও কিন্তু রাস্তায় ছিল না। এবং দেখবেন সিপিএমের ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং দ্বিতীয় পজিশনে উঠে এবং এসেছে। আমার নিজের ধারণা, তাহলে কি কোথাও ঘুরে দাঁড়াতে পারে, কি মনে হয়? আমি বলছি আমার নিজের ধারণা, বিজেপির যা অবস্থা এখন হচ্ছে, আমি বিজেপির খুব ভবিষ্যৎ দেখছি না আগামী 10 বছরের ভেতর। মানে বিজেপির এখন যেটা অবস্থা আমি দেখছি যে দিল্লির নেতারাও বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে ভাবিত বলে মনে হয় না। এবং বিজেপি যে পথে এখানে রাজনীতি করতে চলেছে, এই রাজনীতিটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না। এই যে সিপিএম থেকে একটা বড় ভোট বিজেপির দিকে চলে এসেছে, তো সব হিন্দুত্ববাদী হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল এমন তো নয়। এই বড় ভোটটাই এসেছিল যেটা অ্যান্টি মমতা ভোট, সেই ভোটটা আবার ধীরে ধীরে সিপিএমের দিকে ব্যাক করবে। হয়তো 2024-এর ইলেকশনে নয়, তখনই হয়তো সিপিএম বিরাটভাবে উঠে দাঁড়াবে না, কিন্তু আমার নিজের ধারণা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আগে সিপিএম আবার একটা বড় শক্তি নিয়ে, মানে উল্লেখযোগ্য শক্তি হিসেবে উঠে আসবে। বিজেপির ক্ষয় হবে, ইরোশন হবে বিজেপি। হ্যাঁ, সেটা আমরা দেখতেই পাচ্ছি, কারণ লোকসভা নির্বাচনে কিন্তু প্রায় 37% ছিল, তারপরে 27, তারপরে এলো 9%। Erosion হবে তো। জায়গায় দাঁড়িয়ে কি ফলে বলবেন? বিজেপির ইরোশনটা হবেই, কারণ বিজেপি যে রাজনীতিটা করতে চাইছে পশ্চিমবঙ্গে, সেই রাজনীতিটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না, কখনোই গ্রহণ করবে না, অতীতেও করেনি, এখনও করবে না। বিজেপির সমস্যা হচ্ছে ওরা উত্তরপ্রদেশের যে রাজনীতি করেন, গুজরাটের যে রাজনীতি করেন, সেই রাজনীতিটা পশ্চিমবঙ্গে চালু করতে চাইছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র বরাবর অন্যরকম, তার চিন্তা ভাবনা সবই অন্যরকম। ফলে এখানে ওই উগ্রতা কিন্তু মানুষ গ্রহণ করবেন না, এটা মনে রাখতে হবে বিজেপি নেতাকে। বিজেপিকে যদি এখানে তার মানে জমি শক্ত করতে হয়, তাহলে তাকে পশ্চিমবঙ্গের মতো করে ভাবতে হবে। তাকে গুজরাটের নেতা এনে বা উত্তরপ্রদেশের নেতা এনে ভাবলে চলবে না। নন্দিতা, একটা বিষয় যাব, সামনেই কিন্তু গঙ্গাসাগর আসছে, এবং গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন কেন্দ্র থেকে নাকি গঙ্গাসাগরের জন্য কোনো সাহায্য, আর্থিক সাহায্য করা হয় না, যেখানে কুম্ভ মেলাকে সাহায্য করা হয়। কেন্দ্র থেকে আর্থিক সাহায্য কী করা হয় না করে সেটাই বলতে পারবো না, যদি না করা হয়ে থাকে সেটা অন্যায়। এবং এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটা আমি সমর্থন করি। গঙ্গাসাগর হচ্ছে ভারতবর্ষে যে কটি মেলা হয় তার ভেতরে অন্যতম একটি মেলা, অত্যন্ত প্রাচীন মেলা, এবং সারা ভারত থেকে আমি 4 বার আমার গঙ্গাসাগর দেখার সৌভাগ্য হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসে এই গঙ্গাসাগর মেলা, মানে ছোটোখাটো একটা, মানে কুম্ভ মেলার থেকে কিন্তু গঙ্গাসাগর পরিসরে বা এতে কোনো কিছু কম নয়, কিন্তু বলে প্রচুর মানুষ আসে। এবং একটা অভিযোগ তো দীর্ঘদিন ধরে আছে, এই যে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যে প্রণামী পড়ে, তার একটা বড় টাকা চলে যায় পশ্চিমবঙ্গের বাইরে, মানে পশ্চিমবঙ্গ থেকে সে টাকা চলে যায়, এই টাকা এখানে মানুষরা দেয়, পশ্চিমবঙ্গ থেকে চলে যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা দাবি করেন যে এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করে, এটা ন্যায্য দাবি। এই দাবি নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কারুর কোনো দ্বিমত থাকার কথা আছে বলে আমার মনে হয় না, এটা ন্যায্য দাবি। ফলে এই দাবিটাকে আমিও সমর্থন জানাই। এবং আমি ঠিক জানি না যে কেন্দ্র সরকার আদৌ কিছু অর্থ সাহায্য দেয় কি দেয় না, বা কম দেয় কিনা, কিন্তু আমার মনে হয় কেন্দ্র সরকারের এটা গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করা উচিত, জাতীয় মেলা ঘোষণা করা, এবং গঙ্গাসাগরের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য যেটা দরকার সেটা রাজ্য সরকারের সাথে কথা বলে দেওয়াটা আমার মনে হয় এটা ন্যায্য দাবি, এটা কেন্দ্রের শোনা উচিত এই দাবিটা।
আমরা দেখেছি ভোটের আগে সব্যসাচী দত্ত কিন্তু বিজেপিতে যোগদান করলেন, ঠিক যখন আমরা রেজাল্ট বেরোলো দেখলো ভরাডুবি হলো বিজেপি প্রায়, তিনি চলে গেলেন তৃণমূলে। এই যে সামনে বিধাননগরের যে ভোট, সেখানে কিন্তু উনি দাঁড়িয়েছেন, উনি প্রার্থী হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত সব্যসাচী দত্তরা কোনো আদর্শের জন্য রাজনীতি করেন না। উনি কোনো আদর্শের টানে বিজেপিতে আসেননি। উনি ভেবেছিলেন বিজেপির হয়ে টিকিট জিতবেন, বিজেপি ক্ষমতায় আসবে এবং উনি মন্ত্রী হবেন। কোনোটাই হলো না। শুধু সব্যসাচী দত্ত কেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন, তাদেরও সব একই ধারণা ছিল। চার্টার্ড ফ্লাইটে করে তাদের নিয়ে যাওয়া হলো দিল্লিতে, তারা দিল্লি ঘুরে এলেন, ভাবলেন এখানে বিজেপি ক্ষমতায় চলে আসছে, মন্ত্রী হতে পারলেন না। তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে ফিরে গেলেন। তো সেখানেও মুশকিল, সেখানে প্রথমে তো ঢুকতে দেবে না তৃণমূলের লোকেরা, এখনও ঢুকতে দেয় না। হাওড়ায় ঢুকতে পারেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। এখন সব্যসাচী দত্ত বিধাননগরের টিকিট পেয়েছেন, এখন উনি কাউন্সিলর হবেন। এর ভিতর তো কোনো আদর্শের কোনো বালাই টালাই নেই। এরা এই ক্ষমতার জন্য এদিক ওদিক ঘুরে বেড়ান। তিনি টিকিট পাওয়ার পর বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দূরদৃষ্টিতা, বাংলার মানুষের প্রত্যেকটা জিনিস বোঝে, শুধু তাই না, বাংলার প্রত্যেকটা মানুষের নাড়ি বোঝেন। সেটা ওই 6 মাস আগে তো বুঝলে ওনাকে দলটা ছাড়তে হতো না। 6 মাস আগে বুঝলেন না কেন? 6 মাস আগে তো উনি এটা 6 মাস আগে বলেছিলেন যে নরেন্দ্র মোদী হচ্ছেন সব কিছু বোঝেন। এখন 6 মাস পর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু বোঝেন। এখন কালকে যদি তৃণমূল কংগ্রেস উঠে গিয়ে কংগ্রেস শক্তিশালী হয়ে ওঠে, সব্যসাচী দত্ত বলবেন যে অধীর চৌধুরীর থেকে বড় নেতা ভারতবর্ষে কেউ নেই। এদের কোনো গুরুত্ব নেই এইসব নেতার। এরা সময়ের সঙ্গে আসে আবার মিলিয়ে যায়, এদের কোথাও কোনো গুরুত্ব নেই এদের। রঞ্জিতা, আচার্যর পদটা খুবই গুরুত্বপূর্ণ পদ এবং সম্মানীয় পদ। সেই আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই পদে বসাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলেছেন ব্রাত্য বসু। এইগুলো হচ্ছে আরও হাস্যকর কথা। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, এই আচার্য পদে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ করাই উচিত নয়। এটা মোরারজি দেশাই একসময় কথাটা বলেছিলেন। এ খুব ঠিক কথা যে আচার্যের পদে তারাই বসতে পারে যারা শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তি। তারা বসলে সেই বিশ্ববিদ্যালয়গুলো তার পঠন পাঠনে, তার সব ক্ষেত্রে তার উন্নতি ঘটে। কারণ তিনি তো বুঝবেন সেই বিশ্ববিদ্যালয়ের নারী স্পন্দনটা। ওখানে যদি একজন রাজনীতিবিদ বসে পড়েন, একজন রাজ্যপাল বসে পড়েন, সবাই তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা তো রাজনীতিটাই করবেন ওটাকে কেন্দ্র করে। বলে ব্রাত্য যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আচার্য পদে বসবেন, তো ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য বলছেন। আমার নিজের ধারণা ব্রাত্য মনে প্রাণে এটা বিশ্বাস করেন। আমি যতদূর ব্রাত্যকে চিনি ব্যক্তিগতভাবে, খুব ভালো নাট্যকার, সাহিত্য একাডেমি পেয়েছে, অভিনন্দন জানাই ব্রাত্যকে। ব্রাত্যও মনে পড়ে এটা বিশ্বাস করেন যে এটা ঠিক নয়, কিন্তু দলকে খুশি করার জন্য অনেক সময় অনেক কিছু বলতে হয়, উনি এটা বলেছেন। আগে আপনি যেমন বললেন যে দলে থাকলে অনেক কিছু করতে হয়, দলকে খুশি করার জন্য অনেক কিছু বলতে হয়, উনি ওটাই বলেছেন। কিন্তু আমার নিজের ধারণা যে এটা, আমার মনে হয় যে এটা নিয়ে সবাই যদি ভাবনা চিন্তা করেন, বিশেষ করে শিক্ষা জগতের মানুষরা যদি এরকম একটা দাবি তোলেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে শিক্ষাবিদদের বসানো হোক, বিশিষ্ট শিক্ষাবিদদের, দলমত বিচার না করে বিশিষ্ট শিক্ষাবিদদের, এবং সেই সঙ্গে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হোক। কোনো রাজনৈতিক উপাচার্যের যোগ্যতা দেখে উপাচার্য নিযুক্ত করতে, এইটা হলে কিন্তু শিক্ষাক্ষেত্রের মান উন্নত হবে, অন্যথায় হবে না। রঞ্জিতা, আগামী 4টে জায়গায় যে পুর নিগমের ভোট, কি মনে হয় শান্তিপূর্ণ ভোট কি হবে? এখন শান্তিপূর্ণ ভোট হয় তো বাঞ্ছনীয়। এখন মুশকিল হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো এটাই যেটা একটু আগে বললাম যে শান্তিপূর্ণ ভোট হলেও উনি জিতবেন। আসানসোলটায় বিজেপির সংগঠন ভালো, আসানসোলটায় হয়তো বিজেপি অনেক লড়াই দেবে, ভালো ফলো করবে, জিতেও যেতে পারে। আসানসোলটা বাদ রেখে বলছি, বাকিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তে জিতবেন। একটা দুটো যাক না বিজেপির হাতে, অসুবিধা কি? তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজই কিন্তু ভারতবর্ষে ভালো হবে। এই যে কলকাতা পুরসভায় উনি যেটা করলেন, এতে তো ওনার ভাবমূর্তি কিছু উন্নতি হলো না। কিন্তু এখন ওনার মুশকিল হচ্ছে যে ওনার কথা এবার স্থানীয় স্তরের নেতারা শুনবে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে। সেইটা মমতাকেই
শক্ত হতে হবে। না, উনি কিন্তু এবার কড়া বার্তা দিয়েছেন। আপনি বলেন শুনবেন কিনা, উনি কিন্তু প্রত্যেকটা কাউন্সিলর দলের কর্মীদের বার্তা দিয়েছে কোনো রকম সিন্ডিকেট, তোলাবাজি বা এই যে বিভিন্ন রকম অভিযোগ আসছে তো তৃণমূলের বিরুদ্ধে, বিরোধীরাও অভিযোগ করছে, স্থানীয় মানুষরাও অভিযোগ করছে যে এই সিন্ডিকেট বা তোলা বা কোথাও গিয়ে বাড়ি করার সময় সেখানে কাউন্সিলরের হস্তক্ষেপ, এই বিষয়গুলো যেন সেখানকার যারা কাউন্সিলর বা লোকাল যারা দলের কর্মী নেতা তারা যেন ইনভলভ না হয়। দল কিন্তু খবর পেলে বা কোনো কমপ্লেন এলে দল কিন্তু পদক্ষেপ নেবে। না, এই কলকাতা পুরসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছিলেন কোথাও কোনো রকম গন্ডগোল হলে তারা বরদাস্ত করবেন না। তো দেখা গেল গন্ডগোল হলো, তারা চুপ করে গেলেন। তো এখন যেন কথার কথা না হয়, শুধু মুখের কথা হয়ে থাকলে তাতে কোনো লাভ নেই। কিন্তু সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে উনি একজন ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী, এটা প্রমাণ করার, এবং সেটা যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের সময় এইসব অরাজকতা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ওকে মনে রাখবে। নয়তো এই কলঙ্ক মাথায় নিয়ে ওকে বাকি জীবনটা থাকতে হবে। শিল্প নিয়ে আমি একটুখানি যাব, যে শিল্প নেই রাজ্যে এবং বেকারত্বের সংখ্যা কিন্তু পশ্চিমবাংলায় দিনের পর দিন বাড়ছে। এটা কিন্তু সত্যিই ঘটনা, এর থেকে মুখ ফেরানোর কোনো জায়গা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারে আবার গ্লোবাল সাবমিট হবে, মানে যেটা বিজনেস সাবমিট যেটা হয়, এবং এবারে কিন্তু প্রধানমন্ত্রীজিকে আহ্বান জানিয়েছেন সেটা ওপেনিংয়ের জন্য, এবং শিল্প আসবে এবার, এবং কি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কেউ আটকাতে পারবে না, আমি পশ্চিমবাংলায় শিল্প এনেই দেখাবো। কি বলবেন? প্রথমত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ডাকছেন, প্রধানমন্ত্রী আসবেন, এর ভেতর রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। এটা তো ভালোই, যদি রাজ্য এবং কেন্দ্র একত্রে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য ভাবনা চিন্তা করেন তো ভালোই, তা নিয়ে কোনো আপত্তি করাই উচিত না, ওটার ভেতর অন্য কিছু খোঁজা উচিত নয়। তো ডাকবেন না কেন? না ডাকাই তো ভুল হয়েছে এতদিন, তো ডাকবেনই তো। দ্বিতীয়ত হচ্ছে যে শিল্প তো নিশ্চয়ই চাই, কিন্তু তার জন্য কিন্তু রাজ্য সরকারের কিছু কর্তব্য আছে। প্রথম কর্তব্য হচ্ছে তার একটা পরিষ্কার শিল্পনীতি ঘোষণা করতে হবে, যে যখনই একজন শিল্পপতি আসবেন রাজ্যে বিনিয়োগ করতে, তিনি তো জানতে চাইবেন যে এই রাজ্যের এই সরকারের নীতিটা কী, শিল্পের নীতিটা কী, সে কিভাবে জমিটা কিভাবে দেবে, শিল্পপতি যে জমি চাইবে জমিটা কি শিল্পপতির খাতে কিভাবে রাজ্য সরকার তুলে, তার জন্য রাজ্য সরকারের জমি নীতি থাকাও দরকার। একজন শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করতে এলে তখন যদি রাজ্য বলে যে মাথায় জমিটা আপনি খুঁজে নিন, ওর আমার কোনো দায় নেই, সেই শিল্পপতি বিনিয়োগ করবেন না। ফলে সুনির্দিষ্ট জমি নীতি থাকা দরকার। শিল্পে কী কী সুবিধা দেবে, যেমন দেখবেন আপনি যদি দেখেন উড়িষ্যা সরকারকে যখন ওখানে কেউ বিনিয়োগ করতে যায়, ওরা কিন্তু সেই বিনিয়োগকারীকে পরিষ্কার বলে দেয় যে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন, একদম পরিষ্কার। ফলে সেই রকমভাবে বলতে হবে যে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন, আমরা আপনাকে এই সুযোগ সুবিধা দেবো, অযথা হয়রানির শিকার হবেন না আপনি, এই প্রতিশ্রুতি দিতে হবে তাদের। তৃতীয়ত, যেটা এখানে অনেকের এসছিলেন শিল্প করতে, মাঝারি গোছের শিল্প, তাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এসে তারা এখানে তোলাবাজির সম্মুখীন হয়েছিলেন, হামলা জুলুমবাজির সম্মুখীন হয়েছিলেন। এইটা পরিষ্কার বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু কেউ আসবে না। আমি এখানে একটা ফ্লাইওভার তৈরি করতে এলাম, আমাকে এসে বলল ইয়ে করে আপনি আমার পার্টিতে এত লাখ টাকা দিন, না তো ফ্লাইওভার বন্ধ করে দেবো। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি কারণ নাম করছি না, অনেকের ক্ষেত্রে হয়েছে। মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে তারা বাধ্য হয়ে টাকা দিয়ে তারপর কাজ শেষ করছে। এরকম হলে তো কেউ আসবে না। ফলে এই যে দিকগুলো কিন্তু সরকারকেই ঠিক করতে হবে। আর সব সময় যে বড় বড় ভারী শিল্প দিয়ে উন্নতি হয় তা তো নয়, অনেক ক্ষুদ্র শিল্প আছে এমন অনেক, যেমন ধরুন পর্যটনটা একটা শিল্প, সেই শিল্পের প্রসার ঘটানো, ক্ষুদ্র কুটির বিভিন্ন জেলা ভিত্তিক ক্ষুদ্র শিল্প, যেমন ধরুন এই যে কৃষ্ণনগরের মৃৎশিল্প কেমন বিখ্যাত, কিন্তু কৃষ্ণনগরের মৃৎশিল্পকে কিন্তু আমরা আন্তর্জাতিক দুনিয়ায় নিয়ে যেতে পারিনি, আন্তর্জাতিক দুনিয়া জানি না কৃষ্ণনগরের মৃৎশিল্প কি। এখন সেই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজ যদি আমরা বিশ্বের দরবারে প্রেজেন্ট করি, নিয়ে যাই, সেখান থেকে যদি তাদের ব্যবসায় প্রতিষ্ঠিত করতে পারি, তাদের ব্যবসাকে কৃষ্ণনগরের মৃৎশিল্পকে কেন্দ্র করে যদি একটা সুন্দর হাব তৈরি করে তোলা যায়, সেগুলোর দিকেও কিন্তু নজর দিতে হবে। যে একটা পর্যটন ট্যুরিজম সার্কিট, ধরুন এখান থেকে কোন্নগর, শ্রীরামপুর, চুচুড়া, এই ধরে একটা একদিনের একটা একবেলার একটা ট্যুরিজম সার্কিট হতে পারে। লঞ্চে গেলাম, ওই ধারে ডাচ এবং ফরাসি উপনিবেশগুলো দেখতে দেখতে, তার হিস্ট্রি দেখতে দেখতে ফিরে এলো, সুন্দর সুন্দর মোটেল তৈরি হলো গঙ্গার ধারে। দেখুন ছোট ছোট করেও কিন্তু স্থানীয় স্তরেও শিল্প, ছোট ক্ষুদ্র কুটির শিল্পকে বেস করে ইন্ডাস্ট্রি তৈরির দিকে ভাবতে হবে। মালদার আমের আচার কেন বলুন তো, এটা বিদেশে আমরা
রপ্তানি করবো না, সেই ইনফ্রাস্ট্রাকচার কেন গড়ে তুলবো না মালদায়? আমি যদি ইতালির থেকে ঝামজেলি এনে খেতে পারি, ইতালির লোকের তৈরি করা, আমি আমাদের আমের আচার কেন ইতালির লোককে খাওয়াবো না? হ্যাঁ, তো এগুলোও ভাবতে হবে। মানে শুধু বড় শিল্প দিয়ে হবে না, আমাদের ছোট ক্ষুদ্র কুটির শিল্পের দিকেও কিন্তু নজর দিতে হবে। হ্যাঁ, আমাদের অর্থনীতিতে একটা সুন্দর কথা আছে, স্মল ইজ বিউটিফুল। এই স্মল ইজ বিউটিফুলের দিকেও আমাদের তাকাতে হবে। এমন নরেন্দ্র মোদীর একটি কথা ভালো লাগে এক্ষেত্রে, যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন। এইটাই কিন্তু ওই আত্মনির্ভরতার দিকেই কিন্তু আমাদের নজর দিতে হবে। বিদেশের শিল্প নিশ্চয়ই আসবে, বিদেশ থেকে বিনিয়োগ আসবে, সব আসবে, কিন্তু আমাদের নিজেদের আমাদের যেটা করতে হবে, যে আমদানি নির্ভর অর্থনীতি নয়, রপ্তানি নির্ভর অর্থনীতি যদি তৈরি করতে পারি, তাহলেই আমাদের লাভ। এই যে বিভিন্ন প্রকল্প, সরকারি প্রকল্প বাংলায় চলছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, তারপর স্টুডেন্ট ক্রেডিট লোন, যেটা আর কি লেখাপড়া উচ্চশিক্ষার জন্য, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? দেখুন, এই যে কোভিড মহামারী হলো, এটা তো মানতেই হবে, বহু লোক, মানে গরিব নিম্নবিত্ত মানুষের খুব আর্থিক ক্ষতি হয়েছে। এখন যদি অর্থনীতিকে একটু চাঙ্গা করতে হয়, তাহলে এই মানুষগুলোর হাতে কিছু অর্থ পৌঁছে দেওয়াটা দরকার। ইমিডিয়েটলি কিছু অর্থ তাদের হাতে না দিলে সেটা বাজারে রোল করবে না, অর্থনীতিও ফিরবে না। এটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা কিন্তু অর্থনীতির একটা সূত্রই, এটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো সেই দিক দিয়ে বিচার করলেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মহিলাদের হাতে যে অর্থ পৌঁছে দিয়েছেন বিভিন্ন, এই সেদিক দিয়ে এটা কিন্তু এই প্রকল্পগুলো যে খুব বিরোধিতা করার মতো সেরকম নয়। ফলে ওদের ওইসব নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, এগুলো করলে যেটা হয়, ওই মানুষগুলো ক্ষুব্ধ হয় যারা ব্যঙ্গ বিদ্রুপ করেন। ফলে ওভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে, যেটা চিন্তার, যে তুমি প্রকল্প চালু করেছো, সেই প্রকল্পটা টানতে তো হবে তোমাকে। সেই টানার অর্থের যোগানটা কোথা থেকে আসবে, প্রশ্নটা হচ্ছে সেখানে। আমি আজকে একটা প্রকল্প শুধু ঘোষণা করে দিয়ে তারপর 2 মাস টালি 3 মাসের জায়গায় বন্ধ করে দিলাম, সেটা তো কোনো কাজের কথা না। এই প্রকল্পের অর্থের যোগানটা সরকারকে ভাবতে হবে, যে অর্থের যোগানটা কোথা থেকে আসবে। আমি আপনাকে একটা কথা বলি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি তো মাঝে মাঝে কলেজ স্ট্রিটে যাই আমার প্রকাশকদের কাছে। তো কলেজ স্ট্রিট ওই আপনি দেখবেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের পাশে একটা স্টল মতো করেছে, ওই মা ক্যান্টিন, 5 টাকার ডিম ভাত। হ্যাঁ, বহু খুব মানে যারা মানে দৈনিক মজুরিতে যারা কাজ করে, এরকম বহু মানুষ, কেউ প্রুফ রিডার, কেউ ওই বাইন্ডার, এরকম বহু মানুষ আমি দেখেছি লাইন দিয়ে দাঁড়িয়ে ওখান থেকে 5 টাকায় খাবার কিনে খান। কোভিড মহামারীর সময়ে কিন্তু এটা কিন্তু মানুষগুলোর উপকার করেছে, এটা কিন্তু সত্যি উপকার করেছে। এবং যেটা করেছে মমতা, ভোটের কথা ভেবেই করেছে, তাদের সফল, কারণ ওই প্রান্তিক মানুষদের ভোটটা মমতা পেয়ে গেছে। কিন্তু এবার দেখবেন এই মহিলাদের ভোট প্রচন্ড, এই সময় কিন্তু আবার সিপিআইএম করেছিল, তারাও কিন্তু শ্রমজীবী ক্যান্টিন করেছে, সেটাও খুব ভালো চলেছে, সাড়া পেয়েছে। ফলে এই তাদের যদি এখন তাদের মনে একটা ধারণা আছে যে অন্য কেউ এলে বোধহয় এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই কাজগুলো করা দরকার, এটা কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু যেটা ভাবতে হবে যে এর অর্থের যোগানটা ঠিকঠাক কোথা থেকে আসবে। অর্থের যোগানটা যদি শেষ পর্যন্ত না দিতে পারে সরকার, বন্ধ যদি হয়ে যায় কোনো কারণে এইসব প্রজেক্টগুলো, তখন কিন্তু সরকারেরই মুখ পুড়বে। এই জায়গায় বলি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে আর যেগুলো উন্নয়নমূলক যেসব কাজ, সেখানে এখন চাইবে না কিছু। বিভিন্ন ধরনের সাংগঠনিক বৈঠকে তিনি বলছেন যে এখন চাইবে না, আমার লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন রকম প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, কিছু চাইবে না, 2 বছর কেউ কিছু চাইবে না। তাহলে কি পশ্চিমবাংলা উন্নয়নের দিক থেকে আটকে যাবে না? না, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যেটা এই যে ঢালা, ওটা অর্থ সাহায্য না করলেই ভালো। মানে প্রতিবারই এই সম্পূর্ণ বাড়ির গৃহবধূ তিনি লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা নিচ্ছেন, এইগুলো কেন হবে? লক্ষ্যে একটা সীমারেখা করা উচিত, যে নিম্নবিত্ত গরিব পরিবার যাদের মাসিক আয় এই অবধি তারা পাবেন, তাদের দরকার। এখন আমার পরিবারের কেউ, আমার স্ত্রী যদি গিয়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের লাইন দেন, কেউ কেন টাকা পাবেন? তার তো যুক্তি নেই তো। ফলে ওইগুলোতে তার মাপকাঠি, ওখানে সরকারের কিছু তো অত টাকা খরচা হবে না, কিছুটা কমবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারকে ভাবতে হবে এগুলো তো চালাতে হবে নিশ্চয়ই, কোনটা প্রায়োরিটি দিয়ে সরকার করবে। যেমন সরকারের এই মুহূর্তে তো ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করা উচিত দুর্গাপুজোর সময়। এই টাকা দেওয়ার তো কোনো দরকার নেই, ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করুক সরকার। গান মেলা, অমুক মেলা, তমুক মেলা, সরকারি সাহায্যগুলো বন্ধ করুক। এর তো কোনো 1 বছর গান মেলা না হলে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ক্ষতি হবে না, ওখানে সরকার অর্থ সাহায্য দেওয়া বন্ধ করুক।
হাবি জাবি নানা মেলা চলছে চারদিকে, এইসব মেলাগুলো 1 বছর বন্ধ থাকুক না, কি অসুবিধা সরকারের? এই মেলাগুলো বন্ধ রাখুক, সেই টাকাটা দিয়ে সাহায্য করুক। সরকারকে একটু প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমি কোন খাতে ব্যয় করব না করব। আমি উন্নয়নের টাকা কেটে দিলাম, ওদিকে গান মেলা, অমুক মেলা, সঙ্গীত মেলা, বাউল মেলা, পিঠেপুলি মেলা সব চলতে লাগলো। এটা তো ঠিক নয়। আমি ওগুলো বন্ধ করব, ওই টাকাগুলো এই প্রজেক্টে আনবো। আমি উন্নয়নের প্রায়োরিটি দিয়ে যে কাজটা ইমিডিয়েটলি করা দরকার, আমি রাস্তা নির্মাণের কাজ বন্ধ করব কেন? সেটা তো মানুষের অর্থনীতির কাজেও লাগবে, সেটা বন্ধ করবো কেন? সেই কাজটা চালাবো, আমি ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করব। এইগুলো সরকারকে ঠিক করতে হবে প্রায়োরিটি। উন্নয়নটা প্রায়োরিটি বেসিসে হোক, মানে অযথা মানে টাকা খরচা যেটা বন্ধ করতে হবে সরকার। রঞ্জিতা, সময় একদম শেষ একটা প্রশ্ন, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে এই মুহূর্তে কি করা উচিত? কারণ আপনি যেহেতু বিজেপির সাথে দীর্ঘদিন ছিলেন, বিজেপির ঘরেরই লোক বলতে পারা যায়। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে এই মুহূর্তে যেটা করা উচিত, যে দিল্লির খবরদারিটা বন্ধ করা। নতুন রাজ্য কমিটিও কিন্তু ঘোষণা দিল্লির করা হয়েছে। খবরদারি বন্ধ করা। নতুন রাজ্য কমিটি যতই হোক, ওই দিল্লির খবরদারি যতদিন চলবে, যতদিন ওদের মাথার ওপর ওই গুজরাট আর উত্তরপ্রদেশ ছড়ি ঘোরাবে, ততদিন বঙ্গ বিজেপি কিছু হবে না। বঙ্গ বিজেপিকে বাঙালির বিজেপি করতে হবে, গুজরাটের বিজেপি নয়, মহারাষ্ট্রের বিজেপি নয়, ইউপির বিজেপি নয়, বাঙালির বিজেপি করতে হবে। তাহলে কিছু হবে, কিন্তু সেটা খুব কঠিন কাজ। মানে যারা বিজেপির শাসনকর্তা তারা এতে রাজি হবে বলে মনে হয় না। একদমই সময় শেষ। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন।